কেমন আছো সবাই? আমি সঠিক সময়ে ক্লাসটা শুরু করতে পারি নাই, এজন্য দুঃখিত। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। তার আগে তোমরা বলে দাও যে আমার কথা তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। যারা ওয়েবে আছো এবং যারা ফেসবুকে আছো, তোমরা দুইজনই শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। ওকে, ওকে, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি। ফেসবুকে যারা আছে তারা পুরোপুরি ক্লিয়ার, হ্যাঁ ওই ব্যাপারেরাও ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিতে পারি। না, লাগবে না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম আবার। ভালো আছে সবাই? আজকে আমরা 13 নাম্বার ক্লাস করব, কিন্তু আজকে মূলত যেই ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে, হ্যাঁ হ্যাঁ, পেট ব্যথা। আচ্ছা, এক সেকেন্ড একটু থামো, এক সেকেন্ড, একজন একটু অসুস্থ তো আমার বাসায়, একটু থামো।
আচ্ছা, আমার যেই কারণে ক্লাসটা দেরি হয়েছে, আমার মেয়ে মেয়ে একটু অসুস্থ, মানে ওই জন্য আমার আমি একটু ছিলাম যে আসলে ক্লাসটা নিব কি নিব না। তবে এখন একটু সুস্থতা ফিল করতেছিল, ওই জন্য আবার ডাকতেছিল, সেই জন্য আমার মেয়ের কাছে গেলাম আর কি, যে বললো যে সমস্যা নেই, ক্লাস নিতে বললো, সেই জন্য আবার আসলাম আর কি। আর যে কারণে দেরি হচ্ছিল আর কি, ক্লাসটা দেরি করছি অ্যাকচুয়ালি এই জন্য। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসো আমরা শুরু করি আমাদের ক্লাস, আমরা শুরু করি। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দিই। রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করি। ঠিক আছে, রেডি রেডি রেডি, ওকে, ঠিক আছে, ওকে। দেখো, খেয়াল করো, আমি আজকে তোমাদেরকে স্লাইডগুলো আগে দিয়ে দিছিলাম, যে স্লাইডের উপরে তোমাদের আসলে প্রিপারেশন হবে। তোমাদের দেখে অনেক ভালো লাগার কথা যে দেখো কত বারবার এই কোশ্চেনগুলো আসছে, এবং এই কোশ্চেনগুলার তোমরা কিন্তু সলভ জানো। কিরকম কোশ্চেন, যে দেখো D1S1, তারপরে এক্স হিলিয়াম দিয়ে এটা দেওয়া আছে, জি দিয়ে এটা দেওয়া আছে, ই দিয়ে এটা দেওয়া আছে, বলেছে এই দুটার মধ্যে কোনটা অধিক সমযোজী বলো। এইখানে বলেছে যে এটা E2X আর ইজি, এটার মধ্যে কোনটি অধিক সমযোজী। প্রথমে একটা জিনিস দেখো খেয়াল করে, যে E2X, তাই ইটা কে আসলে, এটা যদি আমরা বলি ইটা কে, ইটার কথা বলেছে যেটা, সেটা হচ্ছে যে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন, মানে এখানে ইলেকট্রন বিন্যাসটা যেটা করেছে সেটা হচ্ছে নিয়নের পরে কি বলতো 3s1, এটা নিয়নের পরে 3s1, এটাই তো করেছে। তাহলে নিয়নের পরে 3s1 জিনিসটা কার? নিয়ন নিয়ন হচ্ছে কার বলো দেখি, নিয়ন হচ্ছে 10 আর 1 11, তাহলে এটা কার আসলে বলো, এটা কার? একটু বলো দেখি, বলো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা কার? এগুলো কি নোট করতে পারো, নোট করে রেখে দিতে পারো, যে এগুলোই তো কোশ্চেন আসছে, এগুলোই আসবে। হ্যাঁ, যেহেতু নিয়নের পরে একটা 3s1 আছে, উক্ত ইলেকট্রন বিন্যাসটি, উক্ত ইলেকট্রন বিন্যাসটি সোডিয়ামের, অতএব ই হলো সোডিয়াম, ই হলো সোডিয়াম। এক্স কে, এক্স এর কথা চিন্তা করো, এক্স, এক্স জিনিসটা কে বলো, এক্স জিনিসটা হচ্ছে হিলিয়ামের পরে 2s2 2p4, মানে এটা এইভাবে করে লিখলেই বেটার, হিলিয়াম লিখে 2s2 2p4, তার মানে হিলিয়ামের হচ্ছে 2 2 2 4, 4 আর 4 8, কে বলো দেখি এক্সটা কে, এক্সটা কে, এক্স হলো, এক্স হলো অক্সিজেন, কারণ 2 2 4 আর 4 হচ্ছে 8, 8টা তো থাকে অক্সিজেনের। আচ্ছা, এরপরে এরপরে আর কাকে লাগবে আমার, ইজি লাগবে, জিটাকে, জি, জি হচ্ছে হিলিয়ামের পরে 2s2 2p5, তাহলে 2 2 4 আর 5 9, 9 9 কার, 9 কার, অতএব জি হলো ফ্লোরিন, জি হলো কে ফ্লোরিন। তাহলে এখন তোমাকে যদি কোশ্চেন করা হয়, এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় বলো, এই কোশ্চেনটা যদি তোমাকে করা হয় যে এই দুটা ই টু হচ্ছে এক্স, E2X মানে কি আসলে Na2O, E2X হলো Na2O,
আর ইজি হলো NF। কোনটি অধিক সমযোজী বিশ্লেষণ করো। তাহলে কোনটা অধিক সমযোজী হবে বলো তো। এখানে আমরা দুইটা পদ্ধতি থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা ফাজানের নীতি অনুসারে চার্জ, অ্যানায়নের চার্জ, ক্যাটায়নের চার্জও বাড়লে বা অ্যানায়নের চার্জ বাড়লে, অ্যানায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বাড়ে, তাই না? যেহেতু F মাইনাস ও O2 মাইনাস এর মধ্যে O2 মাইনাসের চার্জ বেশি, তাই Na2O পোলারায়ন বেশি হবে। পোলারায়ন বেশি হলে অধিক সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন হয়। তার মানে Na2O অধিক সমযোজী। বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, দুটির মধ্যে অধিক সমযোজী কে? অ্যান্সার হচ্ছে Na2O হচ্ছে অধিক সমযোজী। ক্লিয়ার সবাই? বুঝছো? মানে আমাদের ফাজানের নীতি কি ছিল যে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, আবার চার্জ বেশি, ক্যাটায়ন বা অ্যানায়ন হোক, চার্জ বেশি হোক, চার্জ যদি বেশি হয় তাহলে পোলারায়ন বেশি হবে, আর পোলারায়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। এগুলো যদি হয়, এটার কারণে পোলারায়ন বেশি হবে, পোলারায়ন বা পোলারাইজেশন বেশি হবে এবং সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, এটাই তো। দেখো এগুলো আমরা পড়ছি না সবাই ক্লিয়ার? বুঝছো? ওকে, তো দেখো গ বা ঘয়ে এগুলো কোশ্চেন আসে। এখানে দেখো P প্লাস, Q2 প্লাস, R3 প্লাস ক্যাটায়নগুলো যাদের প্রত্যেকটাতে 10টা করে ইলেকট্রন আছে, এই যদি P প্লাসের যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে অবশ্যই P প্লাসের মধ্যে P-তে আসলে 11টা ছিল, প্লাস দিয়ে 10টা হয়েছে, তার মানে P প্লাসটা কি বলতো? P প্লাসটা অ্যাকচুয়ালি হচ্ছে সোডিয়াম প্লাস। Q2 প্লাসটা তাহলে কি 10টা লাগবে? তো এখানে 11টা ছিল, একটা কমে গেছে প্লাস জন্য, এখানে 12টা ছিল, 2টা কমে গেছে, তার মানে এটা অবশ্যই ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। এইটা R3 প্লাস মানে কে বলো দেখি? এটা অবশ্যই অ্যালুমিনিয়াম 3 প্লাস। এই বুঝছো? বলছে যে এই ক্যাটায়ন দ্বারা সৃষ্ট ক্লোরাইড লবণের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম ব্যাখ্যা করো। তাহলে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী বৈশিষ্ট্যের ক্রম ব্যাখ্যা করতে বলছে। বলো তো, আমি যদি বলি চার্জের কথা, তোমরা মনে রাখবা প্রথম ইম্প্যাক্ট ফেলবে হচ্ছে চার্জ, তারপরে আসবে আকার। চার্জ নিয়ে যদি চার্জের ডিফারেন্স তৈরি হয়, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই তিনটাতেই অ্যানায়ন সেম, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। তাহলে ক্যাটায়নে কি আছে? এখানে আছে সোডিয়াম প্লাস, এখানে আছে ম্যাগনেসিয়াম প্লাস 2 প্লাস আর অ্যালুমিনিয়াম 3 প্লাস। চার্জের বিষয় কি? এই চার্জ হচ্ছে এরকম, চার্জ যত বেশি হবে পোলারায়ন বেশি হবে না কম হবে? পোলারায়ন বেশি হবে, তার মানে চার্জ বাড়লে পোলারায়ন বাড়ে, তাহলে Na প্লাসের পোলারায়ন বেশি, Mg2 প্লাসের তার চেয়ে অ্যালুমিনিয়াম 3 প্লাসের। পোলারায়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে নাকি কমবে? সমযোজী বৈশিষ্ট্য বাড়বে, তার মানে NaCl এর সমযোজী বৈশিষ্ট্য
তার চেয়ে MgCl2 এর বেশি, তার চেয়ে AlCl3 এর আরো বেশি সমযোজী বৈশিষ্ট্য। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? আমাকে জানাও। অঙ্ক মানে এই যে এগুলো অঙ্কের মতো অ্যান্সার, অঙ্কের মতো, এগুলো কিন্তু অঙ্কের মতো অ্যান্সার। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? একটু জানাও আমাকে, বুঝতে পারছো? সব কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো নাকি? আমাকে দেখা যাচ্ছে ফুললি ক্লিয়ার দেখা যাচ্ছে, সব ক্লিয়ার তো নাকি? সব ক্লিয়ার? ওকে, তাহলে ফাজানের নীতি দিয়ে প্রচুর কোশ্চেন আসে, আমি তোমাকে বলছিলাম। দেখছো এগুলোতে এই যে এতবার করে আসছে, এতবার যে এটা এই কোশ্চেন যে আসছে, অনুরূপ কোশ্চেন মনে করো দিয়ে একবারে ভরাই দিছে, একই টাইপের কোশ্চেন বারবার করে। এবার দেখো, উদ্দীপক অনুসারে XCl এবং YCl কোনটির পানিতে দ্রাব্যতা বেশি? XCl, x মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে x এর মান কি দাঁড়াচ্ছে? x এর মান দাঁড়াচ্ছে হচ্ছে n এর মান যেহেতু 3, সর্ববহিষ্ঠ স্তরে 3s1 আছে, তাহলে 3s1 কার আছে বলো? 3s1 মানে হিলিয়াম নিয়ন পর্যন্ত 1s2 2s2 2p6 3s1, এটা কে? এটা কে বলো 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 কে? তৃতীয় পর্যায়ে কে আছে, নাম কি? হ্যাঁ, সোডিয়াম। এক্স হইল আমাদের সোডিয়াম। আচ্ছা, এরপরে সিএল তো ঠিকই আছে, আর ওয়াই এর বেলা আছে 4d, এন মানে 4, তাহলে এখানে কি আছে? ওয়াই এর যেটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে আমরা বলতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এই যে d অরবিটাল 10টা আছে এবং s অরবিটালে একটা, এই যে n এর মান যেহেতু 1 দেওয়া, এই n এর মান যেহেতু 4 দেওয়া আছে, তার মানে এটা কে? এটা কে? কয়টা? এটা যেমন 11টা, এটা কয়টা? এটা 29টা না? এটা কপারেরটা না? তার মানে ওয়াই হলো কপার, ওয়াই হলো কপার। বুঝছো 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 বুঝছো? ক্লিয়ার? এখন আমাদের XCl আরেকটা আছে, মানে XCl এবং YCl। XCl মানে কি তাহলে? NaCl। আর YCl মানে কি তাহলে? CuCl। তোমরা বলো, YCl মানে হচ্ছে CuCl। তোমাদের তোমাদের কাছে কি মনে হয় এই দুইটার মধ্যে কার কার ইয়াটা বেশি হবে? কি মনে হয় বলো 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 দেখি, কারা কারা পারো? তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। এটা কিন্তু খুবই সহজ, এটা এরকম কিন্তু আমি করাইছি, তাড়াতাড়ি করো। XCl এবং CuCl বলো। কোনটা হবে? কয়টা কোশ্চেন আমি নিছি একটু চেক করে নেই, থামো। 1 2 3 4, ঠিক আছে, সমস্যা নাই। পারছো? কোনটা? কিসের মান বেশি? আচ্ছা, ওকে, কপারের ডি অরবিটালে ইলেকট্রন আছে, ওকে ঠিক আছে। শোনো, এখানে একটা জিনিস মাথায় রাখো যে CuCl এবং NaCl
এটার পানিতে দ্রাব্যতার কথা যখন বলতেছি, ফাজানের নীতি, ফাজানের নীতিতে তুমি একটা জিনিস দেখো, যখনই তুমি দেখবা এখানে যে ক্যাটায়নটা আছে, এই ক্যাটায়নটা এখানে যে Na প্লাস আছে, Na প্লাসের যে ক্যাটায়ন আছে, Na প্লাস ক্যাটায়নটা, এটা হচ্ছে 1s2 2s2 2p6, আর Cu প্লাসের যে ক্যাটায়নটা মানে Cu প্লাসের যে ক্যাটায়নটা আছে সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3d 3p6 এবং হচ্ছে 3d10, এরকম না? দেখো তো, এটা বুঝছো? এই কাহিনী কি বুঝতে পারছো? একটা জিনিস সবসময় মনে রাখবা, সবসময় এই কথাটা মনে রাখবা, শুধু ডি অরবিটাল না, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে। কোনো আয়ন যদি লাস্টে এই যে S2p6d10 এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে, এটা তোমাদের বইয়ে এই কথাটা লেখা নাই, শুধু বলা হয়েছে S2p6d10 যদি অর্জন করে এদের পোলারাইজেশন অনেক বেশি হয়। এটার একটা নাম আছে, এই নামটা তোমাদের বইয়ে দেওয়া নেই, নামটা মনে রাখতে পারো। এই কনফিগারেশনের একটা নাম আছে যেটার ফলে পোলারাইজেশন অনেক বেশি হয়ে যায়। পোলারাইজেশন অনেক বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য অনেক বেড়ে যায়, আয়নিক বৈশিষ্ট্য অনেক কমে যায়। মানে S2p6d10, নট জাস্ট S2p6, এর চেয়ে S2p6d10 এর পোলারাইজেশন অনেক বেশি। এটার নাম হচ্ছে পিএনজিসি। কেউ কি নাম শুনছো? আমি একটু জানতে চাই, কেউ কি নাম শুনছো? সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, পিএনজিসি। সিউডো, পিতে হচ্ছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন যদি কেউ পায়, সেটা কি S2p6d10, এটা যদি কেউ পায় তার সমযোজী বৈশিষ্ট্য অনেক বেড়ে যায়, আয়নিক বৈশিষ্ট্য অনেক কমে যায়, পিএনজিসি। এটাকে সংক্ষেপে বলে পিএনজিসি। এটা বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া নাই জিনিসটা, কিন্তু এই জিনিসটা দেওয়া আছে যে S2p6d10 হইলে আমাদের সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। সিউডো কথাটার অর্থ হচ্ছে তোমার মানে ছদ্মবেশধারী একটা নোবেল গ্যাস কনফিগারেশন হয়েছে, বুঝতে পারছো? এর ফলে প্রচুর পরিমাণে পোলারাইজেশন বাড়ে। তার মানে পোলারাইজেশন ডেফিনেটলি, পোলারাইজেশনের কথা যদি বলি, পোলারাইজেশন বা পোলারায়নের কথা যদি বলি, তাহলে Na প্লাসের চেয়ে Cu প্লাসের ডেফিনেটলি পোলারায়ন বেশি হইলে সমযোজী বৈশিষ্ট্য এর বেশি হবে, আয়নিক বৈশিষ্ট্য হবে উল্টা। আয়নিক বৈশিষ্ট্য হবে আমাদের NaCl এর বেশি CuCl এর চেয়ে। আয়নিক বৈশিষ্ট্য যদি বেশি হয়, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার দ্রাব্যতা বেশি। তার মানে NaCl এর দ্রাব্যতা CuCl এর চেয়ে বেশি। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো? সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, রাইট? অনেকে শুনছে, এই সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? পোলারায়ন বেশি হচ্ছে কপারের, মানে কপার প্লাসের। হ্যাঁ, Hg2+ সেম, রাইট? Hg2+ সেম। Hg2+ এর পোলারাইজেশন সেই জন্য খুবই বেশি। Hg2+ মানে কপার সিলভার গোল্ড, দেখো কপার সিলভার আর গোল্ড যে আছে, এরা আছে কি, এদের 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 সবগুলাতে ওই D10 4s1 আছে। তাহলে কপার প্লাস দিলে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন পাবে, সিলভার প্লাস দিলে পাবে, সেরকম গোল্ড প্লাস দিলে পাবে। আবার এদিকে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি এগুলোকে তুমি যদি 2+ দাও, তাহলে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন পাবে। কথা বুঝো নাই মনে হয়? এই কথা কি বুঝছো? যদি কপার সিলভার গোল্ড এদেরকে প্লাস দাও, তাহলে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন পাবে। কারণ কি আছে ওদের মধ্যে? কি আছে? ওই যে 3d10 4s1, 4d10 5s1, তারপরে 5d10 6s1, এরকম আছে। আর পরেরটা কি, এই যে কপার সিলভার গোল্ড যে আছে, যেই গ্রুপটা আছে, গ্রুপ 11 আর গ্রুপ 12 কিন্তু জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি। এই মানে তোমরা কি ইলেকট্রন বিন্যাসের ইয়াটা মানে তোমাদের পিরিয়ডিক টেবিল কি ভুলে গেছো কিনা? পিরিয়ডিক টেবিলে কপার সিলভার গোল্ডের পাশেই কি জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি না? কালকে পাবা প্র্যাকটিস শিট, ইয়াদের চ্যাপ্টার 1 এর প্র্যাকটিস শিট, ওই ইয়াতে। এই সবাই বুঝছো? ক্লিয়ার হইছো? ওকে, ঠিক আছে। এবার আসো পরেরটাতে, বলো দেখি। ওদের যারা আয়নিক তাদের
অধিক তাপে বিয়োজিত হয়, যারা বেশি আয়নিক হবে। তাহলে এখানে দেখো, এটা ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে 23-এও আসছে, দেখছো 23-এ আসছে, 22-এ আসছে। এটা বলো, অ্যান্সার দাও। এবার বলো যে DCO3, ডি কি? 3s2, 3s2 মানে কি? দেখো 3s2 এইভাবে করে বলবা যে 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে কত হইল? 2 আর 8-এ 10 আর 2-এ 12। তার মানে ডি হলো ম্যাগনেসিয়াম, তাই না? ডি হলো কি? ম্যাগনেসিয়াম। এবার বলো, এবার কি দেওয়া আছে? ই ই ই ইতে কি আছে? ইতে আছে 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে 3p6 আর হচ্ছে 4s2। এটা কে তাহলে? 2 আর 8, 10, 10 আর 8-এ হচ্ছে 18 আর 2 হচ্ছে 20। তার মানে ই হলো ক্যালসিয়াম। তাহলে বলো তো, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম নিয়ে আসলে কাজ। ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, কোনটি অধিক? যেটা বেশি আয়নিক হবে, যেটা বেশি আয়নিক হবে, যেটা বেশি আয়নিক হবে সেটা অধিক কি হবে বলতো? অধিক তাপে বিয়োজিত হবে। এখন বলো, আমাদের আমরা টার্গেট নিছি MgCO3 আর হচ্ছে CaCO3। CO3 তো কমন, তাহলে Mg2+, Mg2+ আর ক্যালসিয়াম 2+, এই দুইটা চার্জের মধ্যে, মানে এই দুইটার চার্জ সেম। তাহলে এই ক্যাটায়নের আকারের কথা যদি বলো, ক্যাটায়নের আকারে চার্জ তো সেম, ক্যাটায়নের আকার বলো উপর থেকে নিচে, নিচে তো অবশ্যই আকার বেশি হবে, এর আকার বড়। তাহলে ক্যাটায়নের আকার, শুধু আকার লিখবো না, আমরা লিখবো ক্যাটায়নের আকার। কার আকার? ক্যাটায়নের আকার। ক্যাটায়নের আকার, ওকে, ক্যাটায়নের আকার বড় এর। ক্যাটায়নের আকার যত বড়, পোলারায়ন বেশি নাকি কম? ক্যাটায়নের আকার, পোলারায়নের সাথে ক্যাটায়নের আকার হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে উল্টায় যাবে, পোলারায়ন উল্টায় যাবে। পোলারায়ন উল্টায় গেলেও আমাদের আয়নিক বৈশিষ্ট্য কি হয়? পোলারায়নের আবার উল্টা। তাহলে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি? ম্যাগনেসিয়ামের চেয়ে ক্যালসিয়ামের বেশি। তার মানে তাহলে আয়নিক বৈশিষ্ট্য আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম কার্বনেটের বেশি চেয়ে ক্যালসিয়াম কার্বনেটের কি বেশি, কারণ পোলারায়নের তো উল্টা, পোলারায়ন বেশি হলে সমষ্টি বৈশিষ্ট্য বাড়ে, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি হলে তাপ, বিয়োজন তাপ বাড়ে নাকি কমে? বিয়োজন তাপ বাড়ে। যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার বিয়োজন তাপ বেশি। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলো, সবাইকে ক্লিয়ার আমাকে বলো। যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার বিয়োজন তাপ বেশি। বুঝলা? ক্লিয়ার হইছো? এই কথাগুলা দিয়ে তুমি একবারে ম্যাথের মতো ফুল মার্ক পেয়ে যাবা, ম্যাথের মতো। বলবা যে ফাজানের নীতি অনুসারে তোমরা লিখার সময় লিখবা প্রথমবার যেভাবে করে লিখছি, প্রথমটা যেভাবে লিখছি, লিখার সময় এইভাবে করে বর্ণনা করে লিখতে পারো। আর এ পাশে এইভাবে করে দেখাই দিলে আরো সুবিধা। বলবা যে ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলার আয়ন বৃদ্ধি পায়, এভাবে করেও লিখতে পারো। এইভাবে লিখলে সুবিধা হচ্ছে স্যারদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলা, মার্ক একবারে ধপাধপ দিয়ে দিবে। ঠিক আছে, একটু কথা লিখে এটা। ওকে, ঠিক আছে। এবার দেখো, এইবার চলে আসছি শঙ্করায়নে। তাহলে এই কয়েকটা আমরা যে করলাম, এগুলা গগ হয়ে বারবার আসা পোলারায়, মানে আমাদের ফাজানের নীতির হচ্ছে সৃজনশীল, গগ হয়ে আসা। এইবার এইবার চলে আসো, এইবার চলে আসছে আমাদের শঙ্করায়নের। বুঝছো? এরকম কোশ্চেন দিলে 100-তে 100 কোশ্চেন তো এরকমই পাবা। কোশ্চেন কই থেকে বানাই দিবে একেবারে, দেখো তোমরা দেখবা যে মনে হবে আমি কোশ্চেন দিছি তোমাদেরকে পড়ানোর পরে সব জায়গায়। দেখো এই ইয়েতে মাঝে মধ্যে মনে করো
তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি না পারো আর কেউ পারবে না, এইটা এরকম ইস্যুটা এরকম না। মনে করো যে কোনো একটা জায়গায় 100তে 100 পাইতে হবে, তুমি না পারলে আর কেউ যেতে না পারে, বিষয়টা এইভাবে করে মানে টার্গেট নিতে হবে। কারণ তোমাকে আমি যদি দেই, মনে করো MIT থেকে বা IIT থেকে এমন একটা কোশ্চেন যদি দেই, তুমি নাই পারতে পারো, হ্যাঁ, আরো তোমাদের বই থেকে যেগুলো আছে, ঠিক আছে। ওকে, জীবন অনেক সহজ। হ্যাঁ, এক্স ও ওয়াই সংকরণে ভিন্নতার কারণ কি? এক্স কে বলো তো 13 নাম্বার গ্রুপের মধ্যে প্রথম পর্যায়ে তো 13 নাম্বার গ্রুপে কেউ নাই, দ্বিতীয় পর্যায়ে 13 নাম্বার গ্রুপে এটা কে বলো দেখি? এক্সটা কে আসলে? এক্সটা আসলে নাইট্রোজেন। এক্সটা কে 13 নাম্বার গ্রুপে মানে দেখি 13 নাম্বার গ্রুপে কে আছে বলো? এটা কি অ্যালুমিনিয়াম নাকি নাকি বোরন? বলো কে হবে? 13 নাম্বারে 2 নাম্বারে কে আছে? বোরন, বোরন নাকি? বলো বলো বলো, কে আছে? এগুলো এগুলো কিন্তু না পারলে কিন্তু হবে না। এক্সট্রা কে, এটাই যদি না বের করতে পারো তাহলে তো আর হবে না। এক্সট্রা কে, একজন লিখছে অ্যালুমিনিয়াম, নাকি নাইট্রোজেন, নাকি অ্যালুমিনিয়াম, নাকি বোরন, নাকি? বলো বলো বলো। হ্যাঁ, এইবার ঠিক আসছে, বোরন। বোরন 13 নাম্বার গ্রুপের প্রথমটা হচ্ছে বোরন। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। শুরুতে হইছে 1 নাম্বার গ্রুপে তো শুধু হাইড্রোজেন এবং লাস্টে আছে হিলিয়াম। আর 1 নাম্বার পর্যায়ে, 1 নাম্বার পর্যায়ে তো এই দুটা হাইড্রোজেন আর এই পাশে আছে হিলিয়াম, আর তো কেউ নাই 1 নাম্বার পর্যায়ে। 2 নাম্বার পর্যায়ে যখন শুরু হইলো বেরিলিয়াম, ওই মানে লিথিয়াম, বেরিলিয়াম, এটা আছে 1 এবং 2 এ। তারপরে 13তে চলে আসলো বোরন, ঠিক আছে। এটা এটা তার মানে এক্সট্রা হচ্ছে কি? বোরন। এক্সট্রা হচ্ছে বোরন, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে বোরন। আচ্ছা, আর কি লাগে আমার? ওয়াই লাগে। ওয়াইটাকে, ওয়াইটা আছে 15তে, 14তে ছিল বোরনের বোরনের পরে ছিল কার্বন, কার্বনের পরেরটা কে বলতো? ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন। তার মানে অ্যাকচুয়ালি আমার আসলে কার কারটা বের করতে বলছে, কোন কোন জিনিসের দুইটা বের করতে বলছে? একটা হচ্ছে এক্স, এক্স মানে বোরন, আর বি মানে কি? বি, এই যে দেখো এই জায়গায়, এই জায়গায় কে আছে? দ্বিতীয় পর্যায়ে কে আছে? ফ্লোরিন আছে। তার মানে এখানে বি মানে এটা অ্যাকচুয়ালি ফ্লোরিন। তার মানে BF3, এইটা BF3 বের করতে বলছে। এইভাবে করে বি, এইভাবে বলছে এফ, এইভাবে বলছে এফ, এইভাবে বলছে BF3। আরেকটা কি বলছে? আরেকটা বলছে হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে এন, আর এ মানে তো হাইড্রোজেন। এ মানে কি? এ মানে হচ্ছে হাইড্রোজেন। তার মানে তোমার এইভাবে করে। এখন তুমি তুমি আমাকে বলো, যখন তোমাকে কেউ যদি বলে যে এর এর দুইটা সংকরণে ভিন্নতার কারণ কি? সংকরণে ভিন্নতার কারণ তোমাকে যদি বলে NH3 এবং BH3 এর সংকরণে ভিন্নতার কারণ, BF3 এর সংকরণে ভিন্নতার কারণ কি? তুমি কত কত ভাবে দিবা? এইটা যদি ঘ নাম্বারে আসে তুমি কি কি দিবা জানো? তুমি দিবা এখানে সংকরিত অরবিটাল সংখ্যা, এখানে প্রথমে লিখবা N, এখানে H, এখানে মনে করো H, এইভাবে করে যেহেতু দিছে সংকরিত অরবিটাল সংখ্যা সমান সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্তজোড়, মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। এখন দেখো সিগমা বন্ধন কয়টা আছে? 3টা। মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? নাইট্রোজেনের শেষ কক্ষে 5টা থাকে, 3টা শেয়ার করছে, তার মুক্তজোড় আছে 1টা। তার মানে 4টা হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা। যেহেতু সংকরিত অরবিটাল সংখ্যা 4টা, তাহলে তুমি কিন্তু এইখান থেকে অতএব সংকরায়ন হবে sp3, এটার সংকরায়ন হবে sp3, এটা সংকরায়ন হবে কি? sp3। এইটার কি অবস্থা? এটার এটার অবস্থা হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা x সমান, তাই না? এটার x সমান কি হবে? x সমান বোরনের শেষ কক্ষতে কয়টা আছে? 3টাই আছে, 3টাই শেয়ার করছে, তার মানে x এর মান জাস্ট 3, x এর মান জাস্ট 3, সব মানে সিগমা বন্ধন সংখ্যা 3টা, কোনো লোন পেয়ার নাই। তার মানে এটা কি সংকরায়ন বলো তো? sp2 সংকরায়ন। কিন্তু এইটুক যদি দেখাও, এইটা তোমার দিলে 2 মার্কের কোশ্চেন হইলে এটা মার্ক দিলে ঠিক আছে,
বলো তো যদি 3 মার্ক হয় বা 4 মার্ক যদি আসে তোমাদেরকে আরেকটু বাড়াই দিতে হবে। বলো কি বাড়াই দিবা, কি বাড়াই দিবা, কি 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 করবা? ওই যে তোমাদেরকে যে শিখাইছি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p3। 2p3 কে আমরা কিভাবে লিখবো? 2px1 2py1 আর 2pz1 এভাবে লিখবো। বলো তো এখানে এখানে কি sp3 হাইব্রিডাইজেশন, তার মানে কি একটা s 3টা p মিলে এটার কয়টা sp3 হবে? অ্যান্সার হচ্ছে 4টি sp3, 4টা sp3 হাইব্রিডাইজড হবে। 4টা যদি sp3 হয়, 4টা যদি sp3 হয় নাইট্রোজেনের মানে চারপাশে 4টা, এবং sp3 হইলে এদের বেসিক স্ট্রাকচার কি রকম টাইপের হয়? নরমালি হয় চতুস্তলকীয় আকৃতি হয়। তো সেই চতুস্তলকীয় আকৃতি কেমনে আঁকে? এইখানে 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 তোমাদেরকে চতুস্তলকীয় আকৃতি দেখাইছি, এরকম চতুস্তলকীয় আকৃতি এরকম করে হয়। কিন্তু দেখো এর মধ্যে সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন আছে 3টা, সিগমা বন্ধন 3টা। সেগুলা কারা কে গ্রহণ করছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন, এইটা হচ্ছে সেই হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন, এইটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন, এইটা হাইড্রোজেনের সাথে কি সিগমা বন্ধন। কিন্তু আমি তোমাদেরকে বলছি এই জায়গায় 3টা সিগমা বন্ধন, একটা লোন পেয়ার। লোন পেয়ারও আসলে আমাদের মেইন জ্যামিতিক গঠনে অংশগ্রহণ করে, কিন্তু এইটা থেকে তুমি যদি লোন পেয়ারকে আকৃতির মধ্যে না নাও, এইটা থেকে তুমি এইটাও লিখে দিবা, মানে দুইটাই লিখে দিবা, তাহলে তোমার জন্য সুবিধা। এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে, এবং এখানে লোন পেয়ার দিবা, তখন বলবা যে এটা অ্যাকচুয়ালি তখন পিরামিড আকৃতির হয়। এটা কি আকৃতি? পিরামিড আকৃতির হয়ে যাচ্ছে। এগুলো যদি সবগুলা লেখো তাহলে আরো বেটার, মানে লোন পেয়ারকে যখন তুমি কাউন্ট করবা না এই ইয়ার মধ্যে, তখন এটার আকৃতি হয়ে যাবে পিরামিড। আর নর্মালি লোন পেয়ারকে কাউন্ট করলে এটার নাম হয়ে যাবে চতুস্তলকীয় আকৃতি, বিকৃত চতুস্তলকীয়। এটার নাম কি হবে? বিকৃত চতুস্তলকীয়। এগুলো যদি দাও 4 এ 4 পাবা। 4 মার্ক আসলে এইসব জিনিস দিয়ে দিবা। কথাটা কি বুঝছো? মানে এগুলো অনেকটা ইয়ের মতো, যে তুমি শঙ্করায়ন বের করতে বলছে, শঙ্করায়নটা তুমি পুরাটা ব্যাখ্যা করে দিয়ে দিলা শঙ্করায়নটা। হ্যাঁ, এইভাবে করে মানে জাস্ট এই যে ছবিটা আঁকলা, ছবিটা এঁকেই তুমি জাস্ট বলবা যে এখানে 4টি sp3 অরবিটাল, সংকরিত অরবিটাল তৈরি হয়, এবং তার মধ্যে 3টি sp3 সংকরিত অরবিটালের সাথে হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে, একটি লোন পেয়ার থাকে। এভাবে এইটা bf3 যখন আসবে তখন তুমি কি করবা? সেম ভাবে তুমি বলবা বোরনের ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p, বোরন তো 5, তার মানে 2p1 হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি s থেকে চলে যাবে 2s 2px1 2py1 2pz1, তাই না? এরকম 3 আর 2 5, 2pz তো 0। এটা কি হাইব্রিডাইজেশন? sp2, তার মানে একটা s দুইটা p, sp2 কয়টি? 3টি sp2 হাইব্রিডাইজেশন। তাহলে এটা দেখতে কি রকম হবে? জাস্ট তোমাদেরকে সেদিন যা পড়াইছিলাম এটার অনেকটা রিভিশন হচ্ছে, তাই না? 3টা, তাহলে 3টা হইলে কি আকৃতির হয়? ত্রিভুজাকার। ত্রিভুজাকার জিনিসটা হচ্ছে এরকম এরকম, মনে আছে? এরকম, এবং 3টাই আছে কি আমাদের এফ আছে, এফ এর ক্ষেত্রে আমাদের পি অরবিটালটা এখানে যুক্ত হবে। এটা আরে ওকে, এগুলো কি বন্ধন? সিগমা বন্ধন। এটা হচ্ছে ফ্লোরিনের পি অরবিটাল।
ওকে, লোন পেয়ার নাই, তাই এটা ট্রাইগোনাল। হ্যাঁ, এটা এটা জাস্ট ট্রাইগোনাল শেপ, মানে ত্রিভুজাকার শেপ। এখানে কোনো লোন পেয়ারের খেলা নাই, এটা নর্মালিও এটা জাস্ট ত্রিভুজাকার শেপ। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছো? পারবা কিনা একটু আমাকে জানো। এরকম কোশ্চেন আসলে মানে তোমাদের 2 মার্কের আসলে কি করবা বলো? এটা যদি 2 মার্কের আসতো, জাস্ট তুমি বলে দিতা ধুমধাম করে এটা sp3 আর এটা sp2, আর হাইয়েস্ট তুমি বলতে এটা এটা পিরামিড আকৃতির আর এইটা হচ্ছে ত্রিভুজাকার, এইটুকু বলে দিতা, শেষ। 2 মার্ক তুমি 100% পাই যেতা। যে কিভাবে বের করছো সেটা এটা এটা বলে দিতা, জাস্ট এইটা বলে দিয়া তুমি বলে দিতা এটা। তো আর যদি তোমার 3 বা 4 মার্ক আসে তাহলে একটু অরবিটাল চিত্রগুলো আঁকা দিবা। অরবিটাল চিত্র এই জন্য আঁকা শিখাইছি, একদিন একবারে পুরোপুরি একবারে টাইম নিয়ে আঁকা শিখাইছি এই জন্য। বুঝছো? ক্লিয়ার? দেখো, দ্বিতীয় পর্যায়ের পরপর 3টি মৌল প্রত্যেকে হাইড্রোজেনের সাথে একই সংকরণের মাধ্যমে হাইড্রাইড গঠন করে। বলো বলো বলো। হ্যাঁ, পরপর 3টা, মানে অ্যাকচুয়ালি NH3 এর সংকরায়ন গঠন ব্যাখ্যা করতে বলছে। এই যে ওইটার সাথে এটার আসলে সম্পর্কই না, মানে অ্যাকচুয়ালি ওখানে বুঝাইছে CH4 NH3 এবং হচ্ছে H2O এগুলা, তার মধ্যে NH3 এরটা বলছে এখানে। এটা পারবা কিনা, এর সংকরণ গঠন পারবা কিনা? NH3 এর কাহিনী জানি কি? ও এখনই তো করলাম, NH3 তো এখনই করছি সেম। এই যে NH3 এটাই না, NH3 তো এটাই, এই যে এটাই, আমরা তো NH3 করেই ফেলছি, তাই এটা আর করব না। অলরেডি কোনটা রে, এটা অলরেডি ডান। এটার কি অবস্থা? QH4, কিউ মানে কি? 2s2 2p2 মানে হচ্ছে কার্বন। তাহলে CH4, এই CH4 বলো, CH4 পারবা কি পারবা না? CH4 পারবা কি পারবা না একটু কমেন্ট করো। হাজার হাজার বার আসছে CH4, আমি করাইছি কি করাই নাই? CH4 করাইছি, পারবা সবাই? সেম ভাবে না, ওই যে সংকরিত অরবিটাল সংখ্যা সমান সিগমা বন্ধন সংখ্যা প্লাস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। সিগমা বন্ধন কয়টা? হ্যাঁ, লোন পেয়ার সিগমা বন্ধন কয়টা? 4টা, লোন পেয়ার নাই, তাহলে 4 হইল। তারপর কি করবা? কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস 1s2 2s 2px 2py 2pz। তাহলে কি করবা? এটা 1 1 1 1 এরকম, তারপরে sp3 sp3 হাইব্রিডাইজেশন। তাহলে কি হবে? কার্বন এখানে থাকবে এরকম 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 এরকম, চতুস্থলকীয় আকৃতি, এবং এগুলোতে সবগুলোতে কি থাকবে? হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন। কয়টি? 4টি, 4টি sp3। আচ্ছা, একটা জিনিস একটু আমি কথাটা বলি, একটা জিনিস সম্পর্কে আবার তোমরা কনফিউজ হইতে পারো, বই দেখে কনফিউজ হইতে পারো একটা জিনিস নিয়ে। সেটা কি, তুমি বইয়ের মধ্যে অনেক ক্ষেত্রে দেখবা যে মনে করো বলতে পারবা এইরকম এরকম দেয়া আছে, মনে করো বইয়ের মধ্যে ধরো এরকম দেয়া আছে, এরকম দেয়া আছে, এরকম দেয়া আছে, এরকম দেয়া আছে। ঠিক আছে, আরে কি করলাম এটা, দেখি তো তোমরা বলতে পারো কিনা। কেমন কথা, মিশানো যায় না। মনে করো চতুস্থলকীয় আকৃতি এরকম দেয়া আছে। আচ্ছা বলো দেখি, এরকম তোমরা জিনিস দেখছো? এই যে কিছু কিছু জায়গায় এরকম ছোট ছোট জিনিস দেখছো, দেখে তোমার প্রশ্ন জাগছে এরকম ছোট ছোট জিনিস এরকম দেখছো কিনা একটু আমি বলতে চাই। মনে করো মিথেনের গঠন দিছে, এখানে কার্বন আছে, আর এরকম ছোট ছোট জিনিস দেখছো তোমরা? ছোট ছোট লোপ এরকম দেখছো বইয়ের মধ্যে? ইয়েস অর নো? দেখছো দেখছো দেখছো? বইয়ে আছে? জিনিসটা কি আসলে, জিনিসটা কি বলতে পারবা? জিনিসটা কি? দেখে নাই অনেকেই, দেখছো অনেকে। হাজারি স্যারের বইয়ে তো প্রত্যেকটাতেই আছে, হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে না। আসলে ব্যাপারটা এরকম যে মনে করো একটা এস আর যদি একটা পি এর কথা বলি, এই দুইটা মিলে গঠিত হইলে
যেই জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা এরকম টাইপের, এই যে এইটা ছোট আর এইটা বড়, এরকম এরকম টাইপের এটা। তো মনে করো আমরা যখন মনে করো sp3 যখন বলি তখন এইটা জিনিস আরো ছোট হয়ে যায়। মনে করো যে এখানে 3টা p আছে, একটা s 3টা p মিলে যেটা তৈরি করে সেটাকে আমরা দেখানোর জন্য এই জিনিসটা অনেক ছোট, এটা অনেক বড়। তো আলটিমেটলি যে জিনিসটা ঘটে সেইটা হচ্ছে এরকম, যে তোমার এই পাশে আমরা যেমন বলতেছি যে কার্বন দিয়ে এখানে এরকম বলতেছি, এই পাশে কিন্তু একটা ছোট্ট ইয়ে আছে, এখানে যখন আমরা বলতেছি এই পাশে কিন্তু একটা ছোট্ট ইয়ে আছে, আমরা যখন এই পাশে বলতেছি এই পাশে কিন্তু একটা ছোট্ট লোব আছে। এই পাশে যখন আমরা বলতেছি, মনে করো এই পাশে যখন আমরা বলতেছি, কথা কি বুঝতে পারলা? এই কথা কি বুঝছো? কাহিনীটা কি বুঝলা? কাহিনী বুঝছো কি? কোথা থেকে আসছে বুঝছো? মনে করো আমরা যদি এই 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 এবং এই যদি করি, তাহলে এইটার আরেকটা পার্ট এই পাশে আছে, এইটার আরেকটা পার্ট এই পাশে আছে, এইটার একটা পার্ট এই পাশে আছে, এইটার একটা পার্ট এই পাশে আছে। বুঝছো কি? বুঝছো বুঝছো বুঝছো? তো কিন্তু অ্যাকচুয়ালি এটা দিতে হয় না, মানে মানে তুমি তুমি তোমার এই জিনিসটার এই পোর্শনটা এই পাশে দেওয়ার মানে দরকার নাই আর কি। কিছু কিছু বই এটা দেয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মানে ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে এটা দেওয়ার প্রয়োজন নাই। তুমি যদি মানে মানে দিলে যে ক্ষতি আছে তা না, দিতেও পারো নাও দিতে পারো, না দিলে কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে বিষয়। না দিলে কোনো প্রবলেম নাই, ওইটা নিয়ে আবার ভেজাল খেয়েও না। জিনিসটা নিয়ে সবাই কি ক্লিয়ার? বুঝেছো জিনিসটা কি? ওটা জিনিস নিয়ে ভেজা মানে মানে ওইটা নিয়ে আবার তোমরা কনফিউজ থাইকো না যে জিনিসটা আবার কি। ওকে, আসো এখানে সকল ক্ষেত্রে n = 2 বলছে যে x(y2) x x এর এখানে যদি 2s2 2p2 যদি বলি, তাহলে এটা হবে হচ্ছে কার্বন অ্যাকচুয়ালি, মানে 1s2 2s2 2p2 মানে হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, এক্সট্রা হচ্ছে কি কার্বন। আর কি? আর আমাদের লাগবে হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের 1s2 2s2 2p4, মানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অক্সিজেন, কারণ 2 দিয়ে 4 4 8। এখন বলছে CO2 এর এর সংকরায়নের ধারণা। পারবা কি পারবা না বলো? এই CO2 মনে আছে? CO2 এর কাহিনীটা মনে আছে? CO2 সেই সেই কাহিনীটা, এইটা থাকে sp তে, এটা sp2, এটা sp2, মনে আছে না? এটা অনেকক্ষণ ধরে পড়াইছি তোমাদেরকে, দেখাই দিচ্ছি যে কোশ্চেন এগুলোই ঘুরে ফিরে আসছে, কোশ্চেন এইসবই ঘুরে ফিরে আসছে, ঠিক আছে? কোশ্চেন এইসবই ঘুরে ফিরে আসছে, যা আমরা করছি কোনো টেনশনের কারণ নাই, সবই পারবা তোমরা সেই জন্য, বুঝছো? মানে দেখে মনে হয় যে আরে কিসের কি এটা, এটা আবার কি, এটা দেখে মনেই হচ্ছে না যে আসলে কার্বন ডাই অক্সাইডেরটা চাইছে, কার্বন ডাই অক্সাইডেরটা চাইছে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডেরটা অনেকক্ষণ ধরে ধরে করাইছিলাম। জেড হলো তৃতীয় 3 নং পর্যায়ে 15 নং গ্রুপের, মানে PCl5 এর হাইব্রিডাইজেশন sp3d, মনে আছে? sp3d করাইছিলাম যে ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড, মানে এগুলো করাইছি, এগুলো আরেকবার আর করানোর কোনো মানে নাই। Cl2 এর সাথে Q এর গঠন, সাধারণ তাপমাত্রা Q এর গঠন ব্যাখ্যা করো। মানে Q মানে কে? এখানে Q মানে কে বলো? Q মানে হচ্ছে 2s2, তার মানে Q মানে আমাদের আসলে দাঁড়াবে 1s2 2s2, তার মানে বেরিলিয়াম। তাহলে বলো তো বেরিলিয়ামের সাথে ক্লোরিন কি হবে? বেরিলিয়াম ক্লোরাইড। বলো তো এটা কোন সংকরায়ন? এটা হচ্ছে sp সংকরায়ন, মনে আছে? ওই যে আরে বেরিলিয়াম, বোরন কেন লিখতেছি, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের 1s2 2s1 2px1, তার মানে সংকরায়ন কি আসলে sp সংকরায়ন। তার মানে বোরনের বেরিলিয়ামের sp সংকরায়ন হলে সরলরৈখিক হবে, জিনিসটা এরকম, মানে দুইটি sp সংকর অরবিটাল তৈরি করবে, এটা একটা sp,
এটা একটা এসপি, এটা একটা এসপি শঙ্কর অরবিটাল। এরপরে কি হবে বলো? এটার মধ্যে কি আসবে? এটার মধ্যে ক্লোরিন আসবে। ক্লোরিনটা কি অবস্থায় থাকবে? জাস্ট এরকম করে, এই যে ক্লোরিন, তার মানে এটা ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটাই হচ্ছে BeCl2। এই মনে আছে কি না? বলো বলো বলো, মনে আছে? বুঝছো? শেপ হচ্ছে লিনিয়ার। অর্গানিকের ফ্রি প্লে লিস্টে কি নামকরণ ফুল কাভার হবে? শুনো, আমি যে মানে ফ্রি প্লে লিস্টটা দিছি, ফুল কাভার হওয়া বলতে পৃথিবীতে কোনো জিনিস নাই। অ্যাকচুয়ালি এইচএসসির জন্য যতটুকু কাভার করা দরকার সেইটার অ্যাভারেজে আমি দিয়ে দিছি। এটা এইচএসসির জন্য। আমি তো বলছি যে অ্যাডমিশনের জন্য একটা আমি আলাদা করে দিব, যারা 25 ব্যাচে আছে তাদের জন্য, বিশেষ করে এখন ওইটা 25 ব্যাচের জন্য। কিন্তু তুমি যদি অ্যাডমিশন সহকারে কাভার করতে চাও, আরো পড়তে হবে তোমাকে। আরো পড়তে হবে মানে কি, আমি ওটা পড়াবো। যেমন আমি তো সাইকেলের মধ্যে অ্যাডমিশন একাডেমিক দুইটাই কাভার করার জন্য পড়াই, তো সেই জন্য ধরে 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 পড়াই। তো ওইটা ওইটা তখন কাভার হবে ফুললি। অথবা অর্গানিকের পরে যদি ফুল একটা ইয়ে দিয়ে দিই তখন ওইটা কাভার হবে। কিন্তু এখানে ব্যাপারটা কেন আমি ওইটা কাজ করি, কারণ মানে অনেক টাইপের স্টুডেন্ট আছে। কোনো কোনো স্টুডেন্ট আছে ওরা একেবারে এইচএসসি পরীক্ষা দিবে সামনে, সামনে পরীক্ষা দিবে কিন্তু জৈব যৌগ টাচই করে না। ওদেরকে যদি এখনই অনেক টাফ টাফ, মনে করো যে কিছু নামকরণ তুমি শিখাই দেওয়া হইলো, হ্যাঁ, অ্যালডিমিন, কিটিমিন, এগুলো, তাই ওরা পড়াশোনার প্রতি ইয়াই হারাই ফেলবে, আর ওগুলো পরীক্ষা, বোর্ডের পরীক্ষা আসেও না। ঠিক আছে? তাই এমন ভাবে করে করতে হয় যে মানুষের যাতে অবশ্যই পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, আমি বোর্ডের কোশ্চেন পারতেছি, এটা অনেকটা কি রকম জানো? পড়াশোনাটাও কিন্তু অনেকটা টিকা দেওয়ার মতো। তোমরা কি জানো টিকা দেওয়ার সময় কি দেওয়া হয়? টিকা দেওয়ার সময় ওই জীবাণুটাই ভিতরে ঢুকাই দেওয়া হয়, ওটা মরা একটা কোষ ঢুকাই দেওয়া হয়। ওইটার যখন শরীরের অ্যান্টিবডি ফাইট করে ওর সাথে জিতে যায়, তখনও মনে করে যে আরে ওই ওই জিনিস আবার আসুক না, আমি একবারে একবারে গোল মেরে দিব। তো ইস্যুটা এরকমই, পড়াশোনাও এরকম। তোমার যদি কনফিডেন্স না থাকে তুমি ভালো করতে পারবা না। তোমার প্রথমে কনফিডেন্স গ্রো করা দরকার যে না, আমার যেটাই আসুক পারবো। তুমি মনে করো যে একবারে অনেক কিছু করতে যায়, তোমার যদি কনফিডেন্স হারাই ফেলো তাহলে কিন্তু কিছুই লাভ নাই। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? যে এমন ভাবে করব যাতে করে কনফিডেন্স ফুল থাকে, তুমি একবারে বুয়েটেও যাও ছক্কা মারবা, মেডিকেলেও যাও ছক্কা মারবা, কোনো সমস্যা নেই, সবই পারবা। তুমি বলবা যে হ্যাঁ, আমি কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট এমন সবল যে আমি মেডিকেলেও 30-এ 30 পাবো ইনশাল্লাহ, আমি বুয়েটেও সেম মার্ক অ্যান্সার করে আসতে পারবো যদি আমাদের একজনও যদি অ্যান্সার করে আসতে পারে, এরকম কনফিডেন্স থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। মানে একজন বলছে হার্ড ম্যাথ দেখলে কনফিডেন্স চলে যায়, কিন্তু পরীক্ষায় যেগুলো হার্ড ম্যাথ আসে সেগুলো তো পারতে হবে কিভাবে? পারতে হবে এইভাবে যে ধাপে ধাপে শিখতে হবে, ধাপে ধাপে ওইটা শিখে শিখে তুমি ওই জায়গা পর্যন্ত চলে যাবে। এই যে দেখো, সব আমরা তো করেই ফেলতেছি সব জিনিসই এখানে। আর সবচেয়ে বড় কথা কি, কেমিস্ট্রির এইরকম চ্যাপ্টার গুলা আরো মজার। তোমার কেমিস্ট্রির এরকম চ্যাপ্টার থেকে যদি এমন এমন কোনো হার্ড টাইপের কোনো কিছু দেওয়াই সম্ভব না, তুমি হাজারি থেকেই দিবে। 99% কেসে হাজারি থেকেই তুমি কমন ফুললি। 1% কেসে এই কোশ্চেনটাও দিবে, মনে করো আইআইটির কোশ্চেন বা অন্য জায়গার কোনো একটা ভর্তি পরীক্ষা যদি দেয়, সেটা তুমি না, 99.9999% স্টুডেন্টও পারবে না। সেইটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। কথাটা কি বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? একবার বুয়েট ভর্তি পরীক্ষায় আকরিকের নাম আসছে, যে বুয়েটে ফার্স্ট হয়েছে সেও পারে নাই, কিন্তু পরবর্তী সালে বারবার করে ছেলে পেলে জিজ্ঞেস করে যে স্যার আকরিকের নাম কি আসলে কি পারবো? আমি বলি যে যে বুয়েটে ফার্স্ট হয়েছে সেও তো পারে নাই। ওইবার বুয়েটে ফার্স্ট হয়েছিল এনডিসির একটা ছেলে জিহাদি, ওকে জিজ্ঞেস করছো, ও পারে নাই। সমস্যা নাই তো, তুমি না পারলেও ফার্স্ট হইতে পারবা, সমস্যা নাই। তোমাকে বুঝতে হবে বইয়ের জিনিস না পারা যাবে না। কথাটা কি বুঝতে পারছো? বইয়ের জিনিস না পারা যাবে না। বইয়ের জিনিস মানে কি, আবার বই তো গুহ স্যারের বই আছে, অনেকগুলো বই আছে, সবগুলো বইয়েরও সবকিছু পারতে হবে না। তোমার একটা বই যেটা বেসিক বই, যেটা সবচেয়ে ভালো বই, সেইটাকে আগে সব পারবা। সেইটার আশেপাশে মনে করো ওই এরপরে গুহ স্যারের বইয়ের যতটুকু জিনিস দরকার সেটাকে আমরা ক্যাপচার করব। আরেকটা বইয়ের যেটা দরকার সেইটাকে আমরা ক্যাপচার করব। এইটা হচ্ছে সিস্টেম, যে একবারে বেসিক বইটাকে ফুললি কাভার করা, আর তার সাথে সাথে অন্যান্য বইগুলোকে কাভার, অন্যান্য বইয়ের ইম্পর্টেন্ট জিনিসটা কাভার করা।
বুঝছো? আসো, এটার কি কাহিনী, এম এবং ডি। এমটা কি? এমটা হচ্ছে, এমটা কি আসলে 2s2 2p3, 1s2 2s2 2p3, তার মানে কি? বলো বলো বলো। 1s2 2s2 2p3, 2 2 4 আর 3 7, মানে কি নাইট্রোজেন না? নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন না? মানে এম 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 এর কথা বলছে কি? যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। তাহলে 1s2 যোজ্যতা স্তরের হচ্ছে ওই যে এন এর মান তো 2, 2s2 2p3, তাহলে মোট তো 7 হয়। এটা তোমরা বোরন টোরন লিখতেছো কেন? এটা কি নাইট্রোজেন না? একজন লিখছো বোরন, একজন লিখছো ইয়ে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে ডি। ডিটা কি? ডি আছে n+1, মানে 1s2 2s2 2p3 2p6, তার মানে এবার 3 দিয়ে হবে 3s2 3p3। অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে ফসফরাস। বলছে এদের বন্ধন কোণ। আমরা এটা পড়ছি কি পড়ি নাই? আমরা এটা পড়েছি, বলো বলো বলো। নাইট্রোজেন এবং ফসফরাস, কার কার বন্ধন কোণ বেশি? নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের বন্ধন কোণ বেশি। কেন আমরা বলছিলাম মনে আছে? সরি আরে, এইটা এটা বন্ধন কোণ বেশি কেন বলছিলাম মনে আছে? যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ যদি বেশি হয় তাহলে বন্ধন কোণ বেশি হয়। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ আর সারাউন্ডিং অ্যাটমের যদি তড়িৎ বেশি হয় তাহলে বন্ধন কোণ তোমার হচ্ছে কম হয়। তাহলে তড়িৎ কার বেশি? নাইট্রোজেনের তড়িৎ হচ্ছে বেশি ফসফরাসের চেয়ে নাইট্রোজেনের তড়িৎ বেশি, আবার আকারে ছোট। তড়িৎ মেইন, তড়িৎ নাইট্রোজেনের বেশি ফসফরাসের চেয়ে। এবং কেন বেশি হয় তোমাদের মনে আছে? আমি যে তোমাদের একটা মানে বেসিক দিয়ে বুঝাইছিলাম কেন বেশি হয়, তড়িৎ জন্য বেশি কম হয়। কার কার মনে আছে? আমি একটু জানতে চাই, কার কার মনে আছে? কার কার মনে আছে আমি যে বুঝাই দিছিলাম এটা 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 যে 107 ডিগ্রি হয় আর এটা যে 93 ডিগ্রি হয়, কেন হয় এটা যে বুঝাই দিছিলাম, কার কার মনে আছে? বন্ড অ্যাঙ্গেল কেন বেশি হয় এটা বুঝাই দিছিলাম যে, এই যে কাছে আছে নাকি দূরে আছে এটা দিয়ে। আমি এই যে এরকম করে মনে করে এটা নাইট্রোজেন, তার নাইট্রোজেনের তড়িৎ বেশি। এই যে মনে আছে? কার মনে আছে দেখি তো? বাপ্পির মনে আছে। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হইলে এটা কি হয়, মানে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ বেশি হলে কি হয়? তা ইলেকট্রনগুলা কেন্দ্রের কাছাকাছি চলে আসে, আর কেন্দ্রের কাছাকাছি আসলে বিকর্ষণ বাড়ে, আর বিকর্ষণ বাড়লে কি হয়? তোমার বন্ধন কোণ বেড়ে যায়, কারণ কেন্দ্রের কাছাকাছি আসছে। এই যে এটা। আর যত যদি এই একই বন্ধন কোণ আছে, এখন যদি ইলেকট্রন এই জায়গায় আসে তাহলে বিকর্ষণ বেশি। যদি এই জায়গায় থাকে, এরা তো অনেক ডিস্টেন্সে আছে, এই দুইটা ইলেকট্রন যদি এই বরাবর থাকে, দূরে যদি থাকে তাহলে কি বিকর্ষণ কম হবে? এটা বুঝাইছিলাম, বিকর্ষণ কম হবে। তাই তড়িৎ যদি কেন্দ্রীয় পরমাণুর বেশি হয় কেন্দ্রীয় অ্যাটমের, তাহলে তড়িৎ বেশি হইলে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি কি মুখস্থ রাখতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি মুখস্থ রাখার জন্য যে একটা আমি তোমাদের ভিডিও দিছিলাম, এটা কি দেখো নাই? সমস্যা নেই, ইলেকট্রোনেগেটিভিটি তো আবার পড়াবো, তখন আবার মুখস্থ করবা। ওই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম নেক্সট ক্লাস থেকে শুরু হবে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তখন আবার শিখবা, সমস্যা নেই, ওটা আমি শিখাই দিব না। মৌলের পর্যাবৃত্ত ধর্ম জয়টা মুখস্থ রাখতে হয়, 14টার মতো মুখস্থ রাখতে হয়, 14-15টার মতো, ম্যাক্সিমাম 20টা, ওটা আমি বলে দিব নি। আর ভিডিওটা তো দেখার কথা, এটা তো দেখাইছিলাম। আচ্ছা, এগুলো সেম জিনিস। এটা হচ্ছে C2H2, এটাতে কি সংকরায়ন? sp। C2H4, এটাতে কি sp2 সংকরায়ন। এগুলো আমরা পড়ছি তাই না? এটা সংকরায়ন গুলা পড়ছি, মনে আছে না? এটা সংকরায়নের গুলা। NH3, এটা এটা যৌগের বন্ধন কোণের কেন ডিফারেন্স হয় বলতো? কি কি কারণে? VS EPR যত বেশি আমাদের লোন পেয়ার যত বেশি থাকবে তত বেশি বিকর্ষণ করবে, তাই এটার ক্ষেত্রে 107 হয় আর এটার ক্ষেত্রে 104.5 হয়, তাই না? মনে আছে সবার? ক্লিয়ার? যে
লোন পেয়ার ইজ গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার ইজ গ্রেটার দেন বন্ড পেয়ারের বিকর্ষণ, তাই এটা কমে যায়। দেখো কতবার আসছে। তোমরা আমাকে বলো এই জায়গা থেকে তোমাদের এই চ্যাপ্টারের এই যে আমি যে পড়াইছি এই জায়গা থেকে 90% কোশ্চেন আসে। 90% বললে একটু বেশি হয়ে যাবে, 70% কোশ্চেন আসে এই জায়গাটা থেকে, এই বন্ধন পার্টটা থেকে। সেই বন্ধন পার্ট কিন্তু আমরা মোটামুটি পড়ে শেষ করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা AB4, এ মানে কি n = 2, তাহলে 2s2 2p1, তাহলে 5 মানে বোরন। আর বি মানে কি, বি মানে হচ্ছে তোমার আচ্ছা বি মানে হচ্ছে, আচ্ছা এ মানে কি, এ মানে হচ্ছে বোরন, বি মানে হচ্ছে ফ্লোরিন। আচ্ছা 3s2 3p3, 3s2 3p3, 3s2 3p3 কি হবে বলো তো, তোমার 15 মানে হচ্ছে ফসফরাস। ডি মানে হচ্ছে 3s2 3p5 ক্লোরিন। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে BF4 মাইনাস আর CD3, সি মানে কি, সি মানে পি, তার মানে PCl3। এই দুটা সংকরণ একই হলেও বন্ধন কোণের ভিন্নতা আছে। কেন বন্ধন কোণের ভিন্নতা কেন থাকবে বলতো, কারণ দেখো BF4 মাইনাসটা কিভাবে তৈরি হয়েছে, BF4 মাইনাস, তুমি যদি এর সংকরায়নের কথা চিন্তা করো, এর সংকরায়ন কি বলতে পারবা? বইটা কিভাবে রিডিং পড়বো, রিডিং পড়তে ভালো লাগে কিন্তু পড়তে তো হবে, কিছু টিপস দেন। ভালো লাগে না মনে হয়। বই হাজারি স্যারের বই শুধুমাত্র রিডিং পড়বা, হাজারি স্যারের বই। আমার ক্লাস শেষ, মনে করো হাজারি স্যারের এই যে এখন তোমরা হাজারি স্যারের এই বন্ধন মানে যেখানে তোমার পর্যাবৃত্ত ধর্ম অক্সাইডের পোর্শন পর্যন্ত শেষ, ওইখান থেকে তুমি রিডিং পড়া শুরু করবে। রিডিং একবার করে দেখবা, তুমি দেখবা যে সব বুঝো, সব পারো, দেখেই ভালো লাগবে, কনফিডেন্স বাড়বে। কথাটা কি বুঝতে পারছো? হাজির স্যারের বইটা একবার রিডিং পড়বা, হাজির স্যারের বইটা এরপর থেকে, ঠিক আছে। আমরা অনেকভাবে বের করতে পারি। ওই যে তুমি যদি এইভাবে চিন্তা করো, বোরনের শেষ কক্ষপথে কয়টা আছে, বোরনের শেষ কক্ষপথে আমাদের আছে শেষ কক্ষপথে আছে 3টা, তাহলে 3 + 4, আর এখানে মাইনাস চার্জ, মাইনাসে মাইনাসে প্লাস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 মানে sp3। তুমি এইভাবে করে sp3 চিন্তা করতে পারো, আবার এইভাবেও চিন্তা করতে পারো। বি নরমালি এফ ছিল 3টা, একটা এফ মাইনাস এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। বিএফ4 মাইনাসের আমরা ইয়াটা মানে তোমাদের মনে আছে BF4 মাইনাস যে ছিল সেইটার অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ BF4 মাইনাসে আমাদের গঠন যে এরকম ছিল যে ফ্লোর এফ মাইনাস এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। BF4 মাইনাস কিভাবে তৈরি হয় এটা মনে আছে তোমাদের, এটা কিন্তু করাইছিলাম আমি। আর PCl3 কি হবে, Cl আছে 3টা, ফসফরাসের শেষ কক্ষপথে 5টা আছে, তার মানে একটা লোন পেয়ার। তাহলে সিগমা বন্ধন 3টা, একটা লোন পেয়ার, তার মানে এটাও sp3, এটাও sp3। কিন্তু এখানে কি আছে বলতো, লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকলে তাহলে এটা কি বন্ধন কোণ কমে যাবে কি যাবে না, বন্ধন কোণ কমে যাবে। সেই জন্য এর বন্ধন কোণটা বেশি, এর বন্ধন কোণ হচ্ছে কম। ক্লিয়ার, বুঝছো? 3টা কোভ্যালেন্ট, একটা লোন পেয়ার, এটাই ভিন্নতার কারণ, এটা বলে দিবা ভিন্নতার কারণ। যৌগমূলকগুলো কিভাবে গঠিত হয় মনে হয় পড়ার নেই। যৌগমূলকের গঠন পড়াইনি তা না, যৌগমূলকের নামকরণ ওগুলা তো ক্লাস মানে কি বলে 9-10 জিনিসটা পড়াই নেই, ওটা দরকার নেই যৌগমূলকের ওইটা। তারপরেও আমাদের মধ্যে প্রশ্নের মধ্যে চলে আসলে আমি করাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে। আজকের প্রশ্নের মধ্যে নাই, এরপরে যদি কোনো প্রশ্নে যদি আমরা পাই তাহলে করবো ওগুলো, ছোট মোটো জিনিস। এগুলো বন্ধন কোণ, এগুলো পারবা, হয়েছে। A to B
এ টু বি আর এ টু ডি, এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন, তার মানে H2 বি, বি মানে হচ্ছে এই জায়গায় আছে দ্বিতীয় পর্যায়ে মানে অক্সিজেন, মানে H2O আর H2S। বলো বন্ধন কোণ, এটা পড়াইছি কি পড়াই নেই? বন্ধন কোণ পড়াইছি কি পড়াই নেই? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, এটা বন্ধন কোণ পড়াইছি কি পড়াই নাই? ওই যে অক্সিজেন আছে আর এখানে কে আছে? সালফার আছে। অক্সিজেন আর সালফারের মধ্যে কার তৈরিণতা বেশি? অক্সিজেনের। তাহলে যার তৈরিণতা বেশি তার বন্ধন কোণ বেশি, তাই না? কেন্দ্রীয় পরমাণুর উপরে ডিপেন্ড করতেছে। এটা 104.5, এটা 92 এর মতো, 92 ডিগ্রির মতো। কেন্দ্রীয় পরমাণুর তৈরিণতা বেশি হইলে বন্ধন কোণ বেশি হয়, কারণ ওইদিকে যখন কাছে চলে যায়, কাছে আসলে এদের বিকর্ষণ বাড়ে, বিকর্ষণ বাড়ার ফলে আমাদের এটা। ওকে, ঠিক আছে, বুঝে গেছো? দেখছো আমাদের হুবহু তুলে দিছে পরীক্ষায়, প্রায় সময় এরকম হুবহু পেয়ে যাবা। বলো এরকম হুবহু যদি পেয়ে যাও ভালো লাগবে কি লাগবে না? এরকম আমরা পড়ছি না, এক্স গুলো হ্যালোজেন, তাহলে এই এক্সটা কি? HF, এটা হচ্ছে HF, এটা HCl, এইটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, এটা আয়োডিন। এটার কারণ প্রকৃতি ব্যাখ্যা করতে পারবা কি পারবা না? হ্যাঁ, কেন এই প্রকৃতিটা ব্যাখ্যা করতে পারবা কি পারবা না? HF এর মধ্যে আমরা গতকালকেই পড়ছি না, HF এর মধ্যে কি বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন, সেই জন্য বেশি। কিন্তু HCl HBr আর HI এর মধ্যে কি আছে? এগুলোর মধ্যে আছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধন কার উপরে ডিপেন্ড করে? ভরের উপরে। এবং ভরের কারণে কি হবে? HCl এর চেয়ে ভর বেশি হচ্ছে HBr এর, HBr এর চেয়ে HI এর, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ভ্যান ডার ওয়ালস। আমরা গতদিন পড়ছি কি পড়ি নাই? HF এ হাইড্রোজেন বন্ধন আছে আর বাকিগুলোতে হাইড্রোজেন বন্ধন নাই। সবাই কি বুঝতে পারছো? অ্যাঙ্গেল কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, অ্যাঙ্গেল আমি যেগুলো যেগুলো তোমাদেরকে পড়াইছি ওগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। অ্যাঙ্গেল যেগুলো যেগুলো আমি পড়াইছিলাম, H2S, PH3, H2O, NH3, CH4, মানে একটা তো sp3 sp2 sp, ওগুলার অ্যাঙ্গেলগুলো তো মুখস্থ করবাই, কিন্তু যেগুলো ব্যতিক্রম, ওই যে তরিণাত্মকতার কারণে ব্যতিক্রম, ওই কয়েকটা মুখস্থ করতে হবে। ওই জিনিসগুলো যেগুলো দেওয়া আছে, আমি যেগুলো করাইছি ওগুলোই মুখস্থ করতে হবে। HF এ হাইড্রোজেন বন্ড, HF এ হাইড্রোজেন, আদার্স গুলোতে হাইড্রোজেন বন্ড ভ্যান ডার ওয়ালস, হ্যাঁ বেশি হলে বেশি হয়। ভেরি গুড, অনেক ওকে। আচ্ছা বলো তো, কেমিস্ট্রির মতো কি এর মতো কি মজার সাবজেক্ট আছে কোনো কিছুতে এইভাবে করে তুমি সলভ করতে পারবা? ফিজিক্স বা ম্যাথে আমি যে তোমাদেরকে বলি যে কেমিস্ট্রি আসল রয়্যাল সাবজেক্ট, এটা যে তোমাদেরকে বলি, এমনি এমনি বলি এরকম সলভ হবে? আমি কনসেপ্ট দিয়ে দিছি, এখন তোমরা নিজেরাই মাস্টার, নিজেরাই পারবা। মানে এত সহজ সম্ভব অন্য কোনো জায়গায় সম্ভব না, বুঝছো? বলো এটা কি বলছে? ডট চিহ্নিত ইয়া দ্রাব্যতার উপর কিভাবে প্রভাবিত করে? দ্রাব্যতার উপর প্রভাবিত করবে মানে হচ্ছে যে যারা হাইড্রোজেন বন্ধন গঠন করে, পানির সাথে যারা হাইড্রোজেন বন্ধন গঠন করবে তারা বেশি দ্রবণীয় হবে। যেমন ওইটারই এক্সাম্পল গতদিন দিচ্ছিলাম, যেমন অ্যালকোহলের কথা বলতেছিলাম, একটু ভুলও লিখছিলাম। অ্যালকোহলের যে অক্সিজেন আছে এইটার সাথে পানির কি বন্ধন থাকে বলো তো? হাইড্রোজেন বন্ধন থাকে। যেহেতু হাইড্রোজেন বন্ধন থাকে তাই অ্যালকোহলগুলো পানিতে দ্রবণীয় হয়। যদি হাইড্রোজেন বন্ধন না থাকে তাহলে পানিতে দ্রবণীয় হবে না। মানে হাইড্রোজেন বন্ধন মানে কেন, এটার পিছনে রিজন কি? বন্ধন গঠন করে একসাথে করে থাকে। দ্রবণীয় মানে কি? ওর সাথে মনে করো এর সাথে এর বন্ড নাই, তাহলে কি এই এক পাশে আয়ন এই আরেক পাশে আয়ন, তাহলে কি মিশলো? দ্রবণীয় মানে কি? মিশে যাবে না, তাহলে বন্ধন গঠন করেই তো মিশে যাবে। এইটার মিশে যাওয়ার দুইটা সিস্টেম আছে। যারা আয়নিক হয়, আয়নিক হইলে মনে করো Na+Cl- আছে। এখন Na+টা মনে করো যে অক্সিজেনের সাথে, অক্সিজেন যেটা আছে এর সাথে তোমার বন্ধন গঠন করতেছে, আবার Cl- হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করতেছে। এইটা কিসের কাহিনী? আয়নিকের কাহিনী। আয়নিক গুলো সেই জন্য দ্রবণীয় হয়। সেই জন্য আমরা বলি যে পোলার দ্রাবক, মানে পোলার অণুগুলা পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। কেন? যে প্লাস আর মাইনাসে বিভক্ত হয়, পানির প্লাস মাইনাসে ভাগ, মানে ও এর প্লাস ওর মাইনাসের সাথে যুক্ত হয়, এর মাইনাস ওর প্লাসের সাথে যুক্ত হয়, এইভাবে দ্রবণীয় হয়ে যায়। কিন্তু কিন্তু হাইড্রোজেন বন্ধন যদি থাকে সেটা সমযোজী যৌগ হইলেও, তাহলে কি হবে? সমযোজী যৌগ হইলেও
এরা আসলে দ্রবণীয় হয়ে যায়। কেন? এই যে এইভাবে করে এই এক্সাম্পলটা দিতে হবে। তুমি যেমন অ্যালকোহলের কথা তুমি বলে দিবা, এটাই। ঠিক আছে, বুঝছো? লোন পেয়ার থাকলেই পোলার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা একটা আন্তঃআণবিক আকর্ষণ বল, কোনো সন্দেহ নাই। এটার কি আছে? আচ্ছা, এইটা চ্যাপ্টার 2 এর সাথে রিলেট করে দিছে। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর সাথে রিলেট করে দিছে। কি রিলেট করে দিছে একটু বলি, মজার মজার জিনিস আর কি। বলছে এক্স যৌগটার ক্যাটায়ন নেসলার দ্রবণে বাদামি অধক্ষেপ দেখায়। তোমরা কি চ্যাপ্টার 2 কেউ পড়ছো? চ্যাপ্টার 2 তো আমি পড়াই নাই। চ্যাপ্টার 2 কে কেউ পড়ছো? নেসলার দ্রবণে কে আসলে বাদামি বর্ণ দেখায়? অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। কোন 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 আয়ন বলো তো? অ্যামোনিয়াম আয়ন। নেসলার দ্রবণে কে আসলে দেখায়? অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এবং অ্যানায়নটা সিলভার নাইট্রেটের সাথে সাদা পদক্ষেপ দেয়। সিলভার নাইট্রেটের সাথে কে সাদা পদক্ষেপ দেয়? অ্যান্সার হচ্ছে ক্লোরাইড। এই যে ক্লোরাইড কিভাবে করে? ক্লোরাইড আয়ন যদি সিলভার নাইট্রেটের সাথে যদি যাও, সিলভার নাইট্রেটের সাথে যদি দাও, তাহলে সিলভার ক্লোরাইড তৈরি করে। যদিও ক্লোরাইড বাদেও আরো আরেকটা জিনিস হইতে পারতো, সেটা আমরা আর এখানে কনসিডার আনতেছি না, কারণ এখানে আমাদের বলছে যা যা লঘু নাইট্রিক অ্যাসিডে দ্রবণীয়। ঠিক আছে, তো এইটার মধ্যে কি কি বন্ধনের উপস্থিতি আছে বলো? অ্যামোনিয়াম ক্লোরাইডে কি কি বন্ধনের উপস্থিতি আছে? পারবা কি পারবা না? এগুলো পরে পড়বা, সমস্যা নেই। এটা আমি ইয়ার সাথে তখন পড়বো। বলো এইটাতে কি কি কত প্রকারের বন্ধন আছে? বলো কত প্রকার বন্ধন আছে এইটা বলো। যেহেতু আমরা চ্যাপ্টার 2 পড়ি নাই, ওইটা আর এখানে আমরা আনতেছি না। বলো। ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, তাহলে কিভাবে তৈরি হবে? সিলভার, তাহলে কি হবে? ডাইঅ্যামিন। NH3 মানে হচ্ছে অ্যামিন, NH3 মানে অ্যামিন। তাহলে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, তার মানে সিলভারের চার্জ হচ্ছে প্লাস চার্জ আর ক্লোরাইড হচ্ছে মাইনাস চার্জ। তাহলে বলো কত প্রকার? NH3 এর সাথে যে Ag প্লাসের বন্ধন যে আছে, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ। তারপরে N এর সাথে H এর যে বন্ধন, এটা হচ্ছে সমযোজী বন্ধন। আর Ag এইটা প্লাসের সাথে Cl মাইনাসের হচ্ছে আয়নিক। তাহলে কত প্রকার বলো তো? 3 প্রকারের বন্ধন আছে। পারবা কি পারবা না? বলো 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 বলো। পারবা 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 পারবা? ক্লিয়ার? আয়নিক বন্ধন সংখ্যা কিভাবে গঠন করে? আয়নিক বন্ধন সংখ্যা এইটাই যে প্লাস, এটার সাথে একটা প্লাসের সাথে একটা প্লাস, অথবা এখানে যদি 2 প্লাস থাকতো, এখানে 2 মাইনাস থাকলেও একটাই। কিন্তু এখানে যদি দুইটা থাকতো, যে এখানে 2 প্লাস এখানে Cl আছে মনে করো দুইটা, তখন দুইটা হইতো বন্ধন। এরকম আয়নিক বন্ধন এভাবে কাউন্ট করে, বুঝছো? মনে করো এখানে 2 প্লাস আছে আর ক্লোরিন আছে দুইটা, তাহলে দুইটা। আর এখানেও 2 প্লাস, এখানেও SO4 2 মাইনাস, তাহলে একটাই আয়নিক। বুঝতে পারছো? আচ্ছা, কোনটা কয়টা আছে বলে দাও, বলে দাও তো কোনটা কয়টা আছে? সমযোজী কয়টা? সন্নিবেশ কয়টা? সন্নিবেশ দুইটা। সমযোজী কয়টা? এখানে N এর সাথে স্ত্রী 3টা, 3 3 6টা, এটা হচ্ছে 6টা। আর আয়নিক কয়টা? একটা। মোট কয়টা? 9টা, নাকি? বুঝছো? বুঝছো বুঝছো? ক্লিয়ার? হুম। বাপ্পি ইসলাম, কোনটা সমস্যা কি? বলো বলো, কোনটাতে প্রবলেম? কি বুঝো নাই? মানে ক্লাসটা করছিল তো, যে অনেকগুলো বন্ধন, কতগুলো বন্ধন আছে এটা যে হিসাব করা শিখাইছিলাম। এটা তো ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড কিভাবে তৈরি হয়, বন্ধন কাউন্ট। বন্ধন কাউন্ট হচ্ছে এই যে সন্নিবেশ বন্ধন কয়টা আছে, এই যে সন্নিবেশ বন্ধন, এই যে যেগুলো লিগ্যান্ড যে ইলেকট্রন দান করতে পারে, এরা আছে দুইটা, দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করছে। এখানে NH3 এর কাহিনী কি? N এর সাথে H কয়টা আছে? 3টা না? NH3 তে সমযোজী কয়টা আছে? একটা, দুইটা, 3টা। এখানে আছে NH3 তে 3টা, এখানে আছে 3টা, 3 3 6টা সমযোজী। আর আয়নিক হচ্ছে প্লাসের সাথে মাইনাস, এটা হচ্ছে আয়নিক।
বুঝছো? একজন বলছে যে তাহলে কি আয়নিক বন্ধনের সংখ্যা অ্যানায়ন দেখে কাউন্ট করবে না? আরে না রে, ক্যাটায়ন দেখেও কাউন্ট করতে হইতে পারে। যেমন আয়নিক বন্ধন সংখ্যা, মনে করো তোমাকে আমি বললাম এই ডাই টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন কপার সালফেট, এখানে আয়নিক বন্ধন কয়টা? নাও, তোমার আয়নিক বন্ধন নিয়ে সমস্যা। আয়নিক বন্ধন কয়টা আছে বলো, কয়টা আছে আয়নিক বন্ধন, কয়টা আছে? সবাই একটু হিসাব করো তো। টেট্রাঅ্যামিন কপার সালফেট, আরেকটা দিলাম মনে করো টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড, এখানে আয়নিক বন্ধন কয়টা আছে? আরে টেট্রা 4 কই দিছি, বলো এখানে কয়টা, ওখানে কয়টা, আয়নিক বন্ধন কয়টা বলো, কয়টা আছে? উপরেরটাতে কয়টা? উপরেরটাতে একটা, আর নিচেরটাতে দুইটা, তাই না? উপরেরটাতে একটা আর নিচেরটাতে কয়টা? দুইটা না? এই যে ক্লোরিন দুইটা যেহেতু আছে ক্লোরাইড। এখন ও বলছে যে তাহলে কি অ্যানায়ন দেখে হিসাব করবা? না, অ্যানায়ন দেখে কেন হিসাব করবা? তোমার যদি এখানে থাকে K4 FeCN6 FeCN6 4 মাইনাস, তাহলে কয়টা বলো? এই যে FeCN6, এটা যদি বলো এখানে কয়টা আয়নিক আছে বলো তো, এখানে কয়টা আয়নিক আছে? এনে কি কয়টা আয়নিক আছে বলো? 4টা, রাইট, এখানে আছে 4টা, 4টা আয়নিক আছে। অ্যানায়ন দেখে হিসাব করবা কেন? দেখে তো বোঝা যাচ্ছে যে মানে কি দেখে হিসাব করবা, বুঝতেছো না? বুঝছো বুঝছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইছো? মানে এইটার আসলে 4 মাইনাস চার্জ থাকে, FeCN6 এর চার্জ থাকে কি, চার্জ থাকে 4 মাইনাস। এটার সাথে K প্লাস কয়টা আছে? K প্লাস আছে 4টা, তো 4টার সাথে আয়নিক বন্ধন গঠন করছে, সেজন্য 4টা আয়নিক। ক্লিয়ার? দেখছো, এইটাও ব্যাখ্যা করতে বলছে, পারবা কি পারবা না? এই গতদিন আমরা এটা দেখছো, একটা জায়গায় আমি সবগুলো পড়াইছিলাম, এখানে H2O H2S এইটা যে আসছে, এটা পারবা কি পারবা না? এর মধ্যে কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। আর বাকিগুলোর মধ্যে কি বন্ধন? ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধন কিসের উপর নির্ভরশীল? বুঝছো? তোমরা একটু বলো, ভালো লাগতেছে? ঈদ লাগে না? সে সব জিনিস ঘুরাই ফিরাই গেলেই আসে পরীক্ষায়, যা পড়ছি সেটাই আসে পরীক্ষায়, তাই না? মারাত্মক কিন্তু জিনিসটা। আচ্ছা, এগুলোর হাইড্রাসিসের তীব্রতার ক্রম ব্যাখ্যা করো। এইটা কোশ্চেন আর এইটা কোশ্চেন সেম, যে এদের জলীয় দ্রবণে প্রোটন দান করার প্রবণতা, মানে কোনটা বেশি ভালো অ্যাসিড বলো? HF ভালো অ্যাসিড, HCl, HBr নাকি HI, কোনটা ভালো অ্যাসিড? তোমার এই বন্ধনটা বেশি স্ট্রং, ওই যে ফাজানের নীতি দিয়েই যদি বলো, বা তরিণাত্মকতার, মানে ফাজানের নীতি বলতেছি, তরিণাত্মকতার পার্থক্যের কথাও যদি বলো, এইভাবে করেও যদি বলো, তার মানে এইটা সবচেয়ে বেশি স্ট্রং। যত বেশি স্ট্রং হবে, এইটা সহজে H প্লাস দিতে চাবে না, এর চেয়ে এ কম স্ট্রং, তাই H প্লাস আরেকটু তাড়াতাড়ি দিবে, এর চেয়ে আরো কম স্ট্রং, তাই এইটা আরো তাড়াতাড়ি দিবে। যেইটা যত যত স্ট্রং, মানে কম দুর্বল বন্ধন হবে, তত তাড়াতাড়ি H প্লাস দিবে। আর যে যত তাড়াতাড়ি H প্লাস দেয়, সে তত ভালো অ্যাসিড। তার মানে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা বলো? HI হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। কথা কি বুঝছো? কথা কি বুঝছো? HI হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হবে HI এগুলোর মধ্যে, কারণ মানে HI বন্ধনটাই উইক, HF বন্ধন তো অনেক স্ট্রং, ছাড়তেই যায় না H প্লাস। H প্লাস দিলে না সে অ্যাসিডিক ধর্ম কে প্রকাশ পায়, কিভাবে প্রকাশ পায়? যে যত তাড়াতাড়ি H প্লাস দান করবে, তো H প্লাস তো দানই করে না এটা। সবাই বুঝছো? ক্লিয়ার? এই সেম কোশ্চেন দুইটাই আর কি, অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেনই সেম, যে এদের জলীয় মানে প্রোটন উৎপন্ন হওয়ার প্রবণতা, তার মানে প্রোটন উৎপন্ন হওয়ার প্রবণতাও এই যে সেম ভাবে করে কোশ্চেনটা আসছে। শেষ, এইটুকু ছিল আজকের আমাদের আমাদের ইয়ে। বলো বলো বলো, আজকে এই পর্যন্ত এইটুকু ছিল। তোমরা কি আজকের ক্লাসটা এনজয় করছো? তোমাদের কাছে কি মনে হয়েছে যে পড়াটা সার্থক হচ্ছে? তোমরা সৃজনশীল পারবা ইনশাল্লাহ পরীক্ষায় আসলে? মনে হচ্ছে? কনফিডেন্স বাড়তেছে? ইয়েস অর নো? কনফিডেন্স বাড়তেছে?
কনফিডেন্স বাড়ানো খুব জরুরি, বুঝছো? কনফিডেন্স বাড়লে পড়তে ভালো লাগে, পড়াশোনা ভালো করবা। মানে এমন না যে তোমাদের ফলাফল সবসময় তোমাদের আশানুরূপ হবে, সবসময় আশানুরূপ হবে না। একটা জিনিস মাথায় রাখবা, তুমি একটা সাবজেক্টে ভালো কিনা এইটার মেইন ইস্যুটা কিন্তু এইটা না যে তুমি পরীক্ষায় কত মার্ক পাচ্ছ, কারণ পরীক্ষায় অনেক সময় অনেক আজে বাজে কোশ্চেনও দিতে পারে। এইটা ডিপেন্ড করবে যে তোমার পড়তে কেমন লাগতেছে, তুমি তোমার কনফিডেন্স কতটুকু ওইটা ওই সাবজেক্টের উপর। তুমি দেখবা আলটিমেটলি ভর্তি পরীক্ষার সময় ওইটাতে তুমি ভালো করবা। মানে তোমার সামনের পরীক্ষাতে তুমি কমই পাইতে পারো, এমন অনেক সময় হয় বাংলায় তুমি খারাপ কিন্তু বাংলায় অনেক বেশি মার্ক পেয়ে গেছো, তার মানে তুমি বাংলায় ভালো হয়ে যাও নাই। সেম কথাটা উল্টা উল্টা কথাটাও প্রযোজ্য, তুমি হঠাৎ করে একটা সাবজেক্টে একটু কম পাইলা, এই জন্য তুমি ওটা সাবজেক্ট খারাপ হয়ে যাও নাই। ব্যাপারটা হচ্ছে তোমার পড়তে কেমন লাগতেছে, তুমি কনফিডেন্স কেমন পাচ্ছ, এটার উপরেই সবকিছু ডিপেন্ড করে। ঠিক আছে, এই সাইকেল কি এই মাসে শেষ হবে? এই মাসে বা আগামী মাসের শুরুতে শেষ হবে আর কি। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে।